গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো স্থির তড়িতের পরের চ্যাপ্টার, নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এবং এটা খুব ভাইটাল একটা চ্যাপ্টার। তো প্রথমেই দেখো বোর্ডে আমি কিছু লিখে রেখেছি। তো যেটা লিখেছি সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা চ্যাপ্টার, নাম হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। তো এটা কেন লিখেছি? এই কারণের জন্য, কারণ নিউটনের মহাকর্ষীয় সূত্রতে আমরা যা যা পড়েছি বা যেরকমভাবে সূত্রগুলো পড়েছি, এক্সপ্রেশনগুলো পড়েছি, ঠিক একই রকমভাবে এই কুলম্বের সূত্র যেটা আমরা এখন পড়তে চলেছি সেখানে দেখবে একই রকমই আছে, খালি কী হবে, রাশিমালাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা একটু প্রথমে কী কী পড়েছি সেটা মনে করে নিই, তারপরে সেটার সঙ্গে সাদৃশ্য করে আজকের যে নতুন পাঠটা আছে সেটা পড়ব। আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র হচ্ছে দুটি বিন্দু ভর, তাদের মধ্যবর্তী দূরত্ব r হলে, এই মধ্যবর্তী দূরত্ব r, তাহলে তারা কি পরস্পরকে তাদের সংযোগকারী রেখা বরাবর আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বল যদি f ধরি, তাহলে f এর মান ওই দুটি বিন্দু ভরের গুণফলের সমানুপাতিক হয় এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটা আমরা পড়েছি, এবং সেটাকে যৌগিক ভেদের সূত্রানুসারে করলে একবারে বললে f সমানুপাতিক m1 m2/r², এবং তারপরে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে সমান সমান চিহ্নকে নিই, তাহলে কি সেই ধ্রুবকটাকে জি দিয়ে লেখা হয়, যেটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে SI তে হয় হচ্ছে এটা 6.67 × 10⁻11, এবং CGS এ হয় হচ্ছে 6.67 × 10⁻8। এইবার আমরা দেখো একই রকম ভাবে কুলম্বের সূত্রটা পড়ছি। কুলম্বের সূত্রটা কি বলছে, এখানে যেমন বিন্দু ভরের জন্য, এখানে হচ্ছে বিন্দু আধানের জন্য। দুটি বিন্দু আধান যদি পরস্পরের থেকে r দূরত্বে থাকে বা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে এইখানে একটু আলাদা, সেটা হচ্ছে ওইখানে খালি আকর্ষণ বল ছিল, এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল দুটোই হতে পারে। সমপ্রকৃতির আধান যদি হয় তাহলে বিকর্ষণ হবে, বিপরীত প্রকৃতির আধান যদি হয় তাহলে হচ্ছে আকর্ষণ হবে। সেই বলটা সেই একই রকম ভাবে ওখানে ছিল ভর বলে ভরের গুণফলের সমানুপাতিক, এখানে হচ্ছে আধান আছে বলে আধানের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখানেও ছিল, এখানেও তাই। একই রকম ভাবে যৌগিক ভেদের সূত্রানুসারে যদি আবার একসঙ্গে করি তাহলে হবে f সমানুপাতিক q1 q2/r²। আবার একই রকম ভাবে সমানুপাতিক চিহ্নটাকে সমান সমান চিহ্নে পরিণত করলে আবার সেই ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে এখানে k ড্যাশ দিয়ে লেখা হচ্ছে, ওখানে যেমন g দিয়ে লেখা হয়েছিল এখানে k ড্যাশ দিয়ে লেখা হচ্ছে। কারণ মনে প্রশ্ন আসতেই পারে k ড্যাশ কেন হলো বা k প্রাইম কেন হলো, কেউ তো নিতে পারতাম। তার কারণ হচ্ছে এই k দিয়ে অন্য একটা টার্মকে এখানে প্রকাশ করা হয় বা ডিনোট করা হয়, ওই কারণের জন্য এটাকে k ড্যাশ দিয়ে নেওয়া হয়েছে। এইবার এই দুটো অবধি দেখো একই রকম। এবার চলে আসি একটু আলাদা জায়গা, সেটা হচ্ছে এইখানে যেমন এই ধ্রুবকের মানটাই পদ্ধতি অনুসারে চেঞ্জ হয়েছিল, মানটা চেঞ্জ হয়েছিল, ধ্রুবক কিন্তু একই ছিল। এইখানে ধ্রুবকটাই চেঞ্জ হয়ে যায়। সিজিএস যদি হয় তাহলে কি ধ্রুবকটা হয়ে যায় 1/k, এই কেটাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এটা কি সেটা আমরা পরে আসবো। আর যদি এসআই তে হয় তাহলে কি ধ্রুবকটাই চেঞ্জ হয়ে যায় 1/4πε, ইপসাইলনটাকে বলা হচ্ছে পারমিটিভিটি বা বাংলায় বলা হচ্ছে তড়িৎভেদ্যতা। ঠিক আছে, এইবার তাহলে মিলটাও দেখতে পেলাম, একটু অমিলটাও দেখতে পেলাম। মিল হচ্ছে এক্সপ্রেশনটা একই রকম, কিন্তু অমিলটা কোথায়, ধ্রুবকটা এখানে ধ্রুবকের মানটা পদ্ধতি অনুসারে চেঞ্জ হয়, এখানে ধ্রুবকটাই চেঞ্জ হয়ে যায়। আর কি সেটা হচ্ছে যেটা বললাম সেটা মানটা, যেমন এখানে ধ্রুবক একটাই, মানটা পদ্ধতি অনুসারে চেঞ্জ হয়ে গেছে, আর এখানে ধ্রুবকই হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তাদের মানগুলো হচ্ছে যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম নেওয়া হয় তাহলে সিজিএস এ যেটা আমরা নিয়েছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেই কে এর মানটা হয়ে যায় 1, এবং যদি এসআই তে হয় তখন সেটাকে ইপসাইলন নট বা ইপসাইলন 0 দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে বলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমটাকে শূন্য মাধ্যম হিসেবে ধরে এখানে করা হয়। সেটার মান হয় হচ্ছে 8.85 × 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এর মান হয়। এগুলো অঙ্কের জন্য কাজে লাগবে, কিন্তু মেন ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে একই রকম সূত্রটা, খালি যেটা ধ্রুবকটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আরো অনেকগুলো মিল আছে, যেমন আচ্ছা একটু বলে দিই যে অঙ্কের ক্ষেত্রে যদি কিছু না বলে দেয় কোনো মাধ্যম, তাহলে সেটাকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নিয়ে পড়বে। আর আরেকটা অঙ্কের জন্য কাজে লাগে সেটাও বলে দিই, সেটা হচ্ছে এই যে
1/4 সেটা শূন্য মাধ্যম হয়ে গেলে 1/4 হয়। ওই ইপসাইলন জিরোটার মান এখানে বসালে এই যে টোটাল মানটা হয় সেটাকে নিয়ারলি ইকুয়াল টু 9 × 10⁹ এটা ধরে নিয়ে করা যায়, যেটা অঙ্কের জন্য কাজে লাগে। এটা অঙ্কের প্রসঙ্গে বললাম। এবার চলে আসি আবার সেই মিল আর অমিলের প্রসঙ্গে। সেটা হচ্ছে এই একই রকম মিল কিন্তু চুম্বক ক্ষেত্রের জন্য আছে। চুম্বকেরও সেই দুটো মেরুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যে সূত্র অনুসারে মেনে চলে সেটাও কিন্তু একই রকম ফর্মুলা। এর ফলে কি হয়, ক্লাস 11 যেহেতু আমাদের এগুলো হয়ে গেছে, ওই মহাকর্ষ সূত্রের বিভিন্ন টার্ম বা বিভিন্ন এক্সপ্রেশন, তাই ক্লাস 12 এই দুটো জিনিসই আছে, তড়িৎ ক্ষেত্র আছে চুম্বক ক্ষেত্র আছে, দুটোই কিন্তু তার সঙ্গে মিল করে আমরা করতে পারি এবং সেটা একই রকম বলে আমাদের জিনিসটা কিন্তু অনেকটা ছোট বলে মনে হয়। আচ্ছা, এবার চলে আসি আরো কতগুলো মিলে। সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা কতগুলো টার্ম পড়েছিলাম, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র বিভব, একই রকম টার্ম তড়িৎ ক্ষেত্রে আছে, খালি তড়িৎ দিয়ে হবে। কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব। সংজ্ঞাগুলোও একই রকম হবে। যেমন মহাকর্ষ ক্ষেত্রে কি ছিল, কোনো একটা ভর তার চারপাশে যতটা স্থান জুড়ে তার আকর্ষণ বলটাকে প্রয়োগ করতে পারে বা তাদের আকর্ষণ বলটা কাজ করে, ক্রিয়াশীল হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে ওই ভরের মহাকর্ষীয় ক্ষেত্র। একই রকম ভাবে তড়িৎ ক্ষেত্রের জন্য তাই হবে, খালি ওখানে হচ্ছে একটা আধান হবে, এটা ভর দিয়ে হয়েছিল, ওটা আধান দিয়ে হবে। কোনো আধানের চারপাশে যতটা স্থান জুড়ে তার তড়িৎ বল ক্রিয়া করে তাকেই বলা হচ্ছে ওই আধানের তড়িৎ ক্ষেত্র। প্রাবল্যে চলে আসি, ওখানে কি ছিল, একক ভরের উপর প্রযুক্ত বলটাকেই বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখানে তাহলে কি হবে, একক ভরের জায়গায় কি হবে, একক আধান। এইবার প্রশ্ন হচ্ছে, ভরের ক্ষেত্রে তো আর প্লাস মাইনাস বলে কিছু হয় না, ভর একই রকমের হয়। আধানের ক্ষেত্রে আবার দু রকম প্রকৃতির আধান হয়, ধনাত্মক আধান হয়, ঋণাত্মক আধান হয়। তাহলে আমি একক আধানটাকে কি নেব, ধনাত্মক নাকি ঋণাত্মক? সেইটার জন্য এটা হচ্ছে কনভেনশনাল ব্যাপার। যেমন আমরা গ্রাফ আঁকতে গিয়ে ডান দিকটাকে করি হচ্ছে ধনাত্মক, বাঁ দিকটাকে করি ঋণাত্মক, আর ওয়াই অক্ষের কি করি, ওপর দিকটাকে করি প্লাস, নিচের দিকটাকে করে মাইনাস। ঠিক একই রকম ভাবে মানে কোনো একটা কিছুকে প্লাস ধরতে হয়, তার উল্টো দিকটা হচ্ছে মাইনাস। এখানেও তাই, প্রমাণ হিসাবে ধনাত্মক আধানটাকেই নেওয়া হয়। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে সংজ্ঞা এরকম ভাবে বলা হয় যে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বিভব, ওখানে কি ছিল, একক ভরকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষ বিভব। একই রকম সঙ্গে এখানেও হবে, খালি কি হবে, ভরের জায়গায় কি হবে, আধান, আর কোন আধানটাকে নেব, ধনাত্মক আধানটাকে নেব। তাই একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিভব। একই রকম, আর এক্সপ্রেশনটাও কিন্তু একই রকম। এক্সপ্রেশনটা একটু পরে আমি করে দেখাচ্ছি, ওইখানেও যেরকম এক্সপ্রেশন ছিল এখানেও প্রায় একই রকম, খালি কি হবে, ওইগুলো হবে হচ্ছে ভরের জন্য, এগুলো হবে হচ্ছে আধানের জন্য। ওইখানের ক্ষেত্রে ধ্রুবকটা ছিল জি, এখানের ক্ষেত্রে ধ্রুবকটা হয়ে যাবে কে ড্যাশ, কে ড্যাশের মানটা সিজিএস হয়ে যাবে 1/k, আর যদি এসআই করি তাহলে 1/4 আর আমরা জানি যে কাউন্সিলের নিয়ম অনুসারে যদি কিছু না বলে দেয় তাহলে এসআই পদ্ধতি করাটাই হচ্ছে ঠিক এবং সেটাই করতে বলা হয়, আমরা এসআই পদ্ধতিতেই করব। আর যদি কোনো মাধ্যম না বলে দেয় তাহলে একটু আগেই বললাম শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নিয়ে করব, অর্থাৎ ইপসাইলনের জায়গায় ইপসাইলন 0 বসিয়ে করব। এবার চলে আসি হচ্ছে ভেক্টর রূপটা, এটাও পরীক্ষায় খুব আসে। মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য আমরা ভেক্টর রূপটা দেখেছিলাম যে এটা হচ্ছে মূল বিন্দু, তার থেকে r1 স্থানাঙ্কে এই যে m1 ভর রয়েছে, মূল বিন্দু থেকে r2 দূরত্বে m2 রয়েছে, তার স্থানাঙ্ক হচ্ছে r2 ভেক্টর দিয়ে প্রকাশিত হয়েছে, এবং m1 আর m2 এর মধ্যে দূরত্ব হচ্ছে, যদি এই 2 থেকে 1 এর দূরত্ব ধরি তাহলে হবে হচ্ছে এই যে 2 থেকে 1 এর দূরত্ব, তার মানে r2 r1 অর্থাৎ r21 ভেক্টর চিহ্ন দিয়ে। আর 1 থেকে 2 এর দূরত্ব ধরি, এই 1 থেকে 2 এর দূরত্ব, তার মানে r1 r2 অর্থাৎ r12 ভেক্টর। একটু বলে দিই, এগুলোও কিন্তু কনভেনশনাল ব্যাপার। যদি কেউ মনে করে ঠিক উল্টোটা ধরবো, খালি নিচে লিখে দিলেই হবে, আমি এটা ধরে নিয়ে বলেছি। মোটামুটি বইয়ে যেরকম ভাবে ধরা থাকে সেটা অনুযায়ী আমি বোঝাচ্ছি। যদি কারো মনে হয় উল্টো করে ধরবে, এখানে কোনো ব্যাপার নেই, ফ্লেক্সিবিলিটি আছে, এটা পুরোপুরি তোমার ব্যাপার। তাহলে কি হবে, খালি এখানে যা যা হচ্ছে তার ঠিক উল্টোটা তোমার ক্ষেত্রে হবে, সূত্র থেকে আরম্ভ করে সব থাকবে। যেমন আমি বলছি, যেমন গ্রাফের ক্ষেত্রে আমরা ডান দিকটাকে ধনাত্মক x ধরে নিই আর বাঁ দিকটাকে ঋণাত্মক x ধরে নিই। এবার যদি কেউ কোনো কারণে উল্টো কেউ করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে সবই জিনিসটা উল্টে যাবে, এবং সেক্ষেত্রে কি হবে, তার আমার যে পয়েন্টটা লেখানো হলো তার ক্ষেত্রে পয়েন্টটা এখানে হবে। কিন্তু যদি ক্যালকুলেশন করতে যায় বা কোনো বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করে উল্টো করে ধরে,
তার কিন্তু মানটা একই আসবে, মানটা কিন্তু একই আসবে। খালি কি হবে, আমার যেটা হয়তো এদিক থেকে এদিকে দূরত্ব হলো, তার হয়তো এদিক থেকে এদিকে দূরত্ব হবে। এর জন্য কনভেনশনাল ব্যাপারটাকে যদি কেউ মনে করো ফলো করবে তো ভালো, কোনো ঝামেলার মধ্যে যেতে হবে না। আর যদি কেউ মনে করো যে কেন আমি এরকমই ধরবো, উল্টোটাও তো ধরতে পারি, ধরতেই পারো, নিচে খালি লিখে দেবে তাহলেই। এবার চলে আসি ভেক্টর ফর্মটাও পুরোপুরি একই রকম। ভেক্টর ফর্মে কি ছিল, মহাকর্ষ ক্ষেত্রের জন্য ওই প্রযুক্ত বল ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। এইবার যেহেতু ভেক্টর, তার মানে একটা নির্দিষ্ট দিকে হবে। কোন দিকে হবে, এই 1 2 মানে হচ্ছে একের জন্য 2 এর উপর প্রযুক্ত বল। এটা একটু ভালো করে দেখবে, একের জন্য 2 এর উপর প্রযুক্ত বল, তাহলে একের জন্য 2 নম্বর বল, তার উপর প্রযুক্ত বল। মহাকর্ষ ক্ষেত্রে কেবলমাত্র আকর্ষণ বলই কাজ করে। আকর্ষণ বল মানে হচ্ছে m1 নিজের দিকে বলটা প্রয়োগ করবে, অর্থাৎ নিজের দিকে মানে এই দিকে। এর জন্য এখানে F12 টাকে এই m1 এর দিকে প্রকাশ করানো হয়েছে। এইবার এইটা যেটা হবে, সেই অভিমুখটা হচ্ছে এদিক থেকে দিকে, কিন্তু একটু আগে আমি বললাম r21 যেটা হয়, r21 ভেক্টরটা হচ্ছে ওই যে 2 থেকে 1 এর দূরত্ব। এবার r21 মানে হচ্ছে r2 r1, যেটা F12 যেদিকে কাজ করছে তার ঠিক উল্টো দিকে কাজ করছে। এইবার সেটা বোঝানোর জন্য যে এই যে বলটা আছে সেটা হচ্ছে r21 বরাবরই কাজ করবে, কিন্তু তার বিপরীত দিকে কাজ করছে। এর জন্য কি হয়, r21 বরাবর একটা একক ভেক্টরকে নেওয়া হয়। একক ভেক্টর দিয়ে গুণ করলে কি সুবিধা হয়, মান যেহেতু এক, গুণ করলে ওটাই থাকবে, আর যেহেতু ভেক্টর রাশি মানে অভিমুখটা ওদিকে চলে যাচ্ছে। এবার যেহেতু উল্টো দিকে কাজ করছে, জন্য সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। এজন্য তোমরা দেখবে যে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্রে ওইখানে যে ভেক্টর রূপটা ছিল সেখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। একই রকম F12 এর ক্ষেত্রে যা হয়েছিল F21 এর ক্ষেত্রে একই হবে, খালি 1 এর জায়গায় 2 হবে, 2 এর জায়গায় 1 হবে। এবং পরে কি এটাও দেখানো হয়েছিল F12 -F21, অর্থাৎ ওই যা হয় M1 M2 কে যেদিক বরাবর আকর্ষণ করবে, তাহলে M2 M1 কে তাকে বিপরীত দিকে আকর্ষণ করবে। এই এবার চলে আসে হচ্ছে কুলম্বের সূত্রে ভেক্টর। কুলম্বের সূত্রের ক্ষেত্রে এখানে Q1 Q2 কোনো চিহ্নযুক্ত ধরিনি, তার মানে ধরতে হবে যদি চিহ্ন না থাকলে সাধারণত আমরা জানি প্লাস, আর যদি ধরে নিই দুটোই মাইনাস আছে চিহ্ন দিইনি, তার মানে দুটোই এখানে সমপ্রকৃতি, বলে দুটোই প্লাস বা দুটোই মাইনাস, বলে দুটোরই চিহ্ন দিইনি বা দুটোরই চিহ্ন দিইনি মানে কিছু দিইনি মানে হচ্ছে প্লাস, তাই দুটোই প্লাস, অর্থাৎ দুটোই সমপ্রকৃতি। দুটোই সমপ্রকৃতি যদি হয় তাহলে কিন্তু তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। বিকর্ষণ বল যদি কাজ করে তাহলে কি হবে, এখানে ঠিক যে কারণের জন্য মাইনাসটা হয়েছিল এখানে সেই কারণের জন্য মাইনাসটা হবে, আর বাকি তাহলে পুরো একই রকম হবে। এখানেও সেই F12, ওখানে G, মানে G এর জায়গায় K ড্যাশ, K ড্যাশের মানটা CGS আর SI তে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ভরের জন্য ছিল বলে M1 M2, এখানে আধানের জন্য বলে Q1 Q2, আর নিচে হচ্ছে ওই দূরত্বের স্কয়ার ইনটু ওই ভেক্টর বরাবর একক ভেক্টর। আচ্ছা একটু বলে দিই এখানে কিউবটা তাহলে কি করে হয়ে গেল, যে কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর মানেই হচ্ছে সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান, তাহলে সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান করলে এটা আরেকটা ধাপ বেড়ে গিয়ে কিউব হয়ে যাবে, সেটাই সরাসরি এখানে দিয়ে দিই। আবার এখানেও যেমন F12 মাইনাস অফ F21, এখানেও তেমন F12 মাইনাস অফ F21, একই, খালি সব ফর্মুলাটাও একই রয়েছে, এক্সপ্রেশনটা একই আছে, খালি কি এখানে আকর্ষণ বল ছিল বলে মাইনাস চিহ্নটা হয়েছে বিপরীত দিকে, অর্থাৎ ওই F12 আর R21 পরস্পরের বিপরীত দিকে ছিল, এখানে বিকর্ষণ বলে, তাহলে এটা যদি আকর্ষণের জন্য বিপরীত দিকে হয়, এটা বিকর্ষণের জন্য কি হবে, নিশ্চয়ই একই দিকে হবে, ওর জন্য এখানে মাইনাস চিহ্নটা নেই। কিন্তু ফর্মুলা থেকে আরম্ভ করে এক্সপ্রেশন সব দেখো একই রকম, খালি যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, মহাকর্ষীয় সূত্রের জন্য খালি ভর দিয়ে হবে, আর কুলম্বের সূত্রের জন্য হচ্ছে আধান দিয়ে হবে। এরপরে যখন চুম্বকের ক্ষেত্রে করবে তখন কি হবে, চুম্বকের মেরু শক্তি দিয়ে হবে। এবার তাহলে তো মিল কিছু দেখলাম আর অমিল সামান্য কিছু দেখলাম, সেগুলোকে যদি একবারে সামারাইজ করি তাহলে এই কোশ্চেনটা যদি আসে যে তুলনা মহাকর্ষীয় বল আর কুলম্বের মধ্যে, কুলম্বের সূত্রানুসারে যে দুটো আধানের মধ্যে তড়িৎ বল কাজ করে, অর্থাৎ তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের মধ্যে তুলনা। তুলনা মানে সেখানে দুটোই আসবে, সাদৃশ্য আসবে, বৈসাদৃশ্য আসবে। সাদৃশ্য যদি বলি তাহলে কি হবে, সেটা হচ্ছে ওই যে দুটোই বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, আর দুটোই শূন্য মাধ্যমে কাজ করে। আর এখানে সাদৃশ্য তো অনেকগুলোই দেখলাম, ঠিক আছে। আর বৈসাদৃশ্য যদি বলি তাহলে কি হবে, একটা তো সেই ম্যাথমেটিক্যালি বলেই দিলাম, যেটা হচ্ছে এখানে ধ্রুবক একটাই থাকে, মানটা চেঞ্জ হয়, আর এখানে ধ্রুবকটাই চেঞ্জ হয়ে যায়। এছাড়া আর কি হয় বৈসাদৃশ্য, সেটা হচ্ছে লক্ষ্য করে দেখো জি এর মান এখানে খুবই কম, 10⁻11
আর 10⁻⁸ খুবই কম। আর যেখানে এখানে আমি শূন্য মাধ্যমে ইপসিলন 0 বসিয়ে করি, যেটা বললাম 9 × 10⁹, মানে অনেকটা বড় ধ্রুবকের মানটাই হচ্ছে। তারপরে ভরের মান বা আধানের মান যাই হোক না কেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধ্রুবকের মানটার মধ্যেই অনেক পার্থক্য। এটা 10⁻⁻ আর 10⁻+9। তার মানে তড়িৎ বল একটা খুব শক্তিশালী বল, সেই তুলনায় মহাকর্ষীয় বল হচ্ছে খুবই একটা ক্ষীণ বল। এটা হচ্ছে একটা বড় পার্থক্য। আর পার্থক্য কি হতে পারে? আর কি পার্থক্য হতে পারে যে মহাকর্ষীয় বল এবং কুলম্বের সূত্র প্রয়োগ করে দুটি আধানের মধ্যে যে তড়িৎ বল কাজ করে তাদের মধ্যে আর বৈসাদৃশ্য কি হতে পারে? আচ্ছা, একটা তাহলে মাধ্যম অনুযায়ী হলো। আরেকটা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে মাধ্যম ভেদে নিউটনের সূত্রানুসারে দুটি ভরের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু পরিবর্তিত হয় না। ঠিক আছে, মানে যদি আমরা ধরে নিই ওই জি কে সর্বজনীন ধ্রুবক হিসাবেই ধরে নিলাম, কিন্তু মাধ্যম ভেদে কিন্তু এই তড়িৎ বলটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এটা কিন্তু একটা বড় পার্থক্য। তাহলে কিছু সাদৃশ্য দেখলাম, কিছু বৈসাদৃশ্য দেখলাম, এবং সাদৃশ্যগুলোর সাহায্যে আমরা দুটোকে কম্পেয়ার করতেও কিন্তু পারলাম। এবার সেই কম্পারিজনটাকে কাজে লাগিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুটো জিনিস একটু দেখে নেব, যে ওই ক্ষেত্র, প্রাবল্য এবং বিভব, যেটা কুলম্বের সূত্রের ক্ষেত্রে আধানের জন্য হবে আর মহাকর্ষের ক্ষেত্রে জন্য ভরের জন্য হবে, সেই এক্সপ্রেশনটার মধ্যেও মিল কোথায়। প্রথমে চলে আসি হচ্ছে প্রাবল্য। প্রাবল্য যদি মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য করি তাহলে কি ছিল? এমনি সূত্রটা ছিল F = G m1 ক্যাপিটাল দিয়ে লিখছি m2/r²। এবার একক ভরের জন্য প্রযুক্ত বল, তো ধরলাম যে ভরটা বল প্রযুক্ত হচ্ছে সেটার ভর ক্যাপিটাল M, আর একক ভর যেহেতু তাহলে দ্বিতীয়টার ভর ধরলাম 1, তাহলে সূত্রটা দাঁড়াবে হচ্ছে F = তখন হচ্ছে G m × 1 মানে m/r², এরকম দাঁড়াচ্ছে। এবং তখনই এই F টাই হয়ে যাবে কি, মানে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি হয়ে যায়? Gm/r²। ঠিক একই রকম ভাবে আধানের ক্ষেত্রে যদি করি, সেখানে সূত্র ছিল হচ্ছে F = k'(q1 q2/r²). এবার যে আধানের জন্য আমি প্রাবল্য বার করব সেই প্রাবল্যের সেই আধানটাকে আমি ধরলাম হচ্ছে q, আর যেহেতু একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল তাই ওটাকে 1 ধরলাম। তাহলে একই রকম ভাবে এখানেও তখন f টা কি হয়ে যাবে? প্রাবল্য হয়ে যাবে হচ্ছে k'(q/r²). ঠিক একই রকম দেখতে, একই রকম, খালি ধ্রুবকটা এখানে g বলে g, এখানে k' বলে k', k' এর মানটা cgs আর si তে চেঞ্জ হবে, এখানে ভর বলে m, এখানে আধান বলে q, এখানেও r², এখানেও r²। এইবার আলাদাটা তাহলে কি আছে? যেহেতু ভরের ক্ষেত্রে খালি আকর্ষণ বলই কাজ করে, ওই কারণের জন্য এখানে এরকম একটা যদি m ভর থাকে আর এখানে যদি একটা একক ভর থাকে যেটাকে আমি m2 টাকে 1 ধরেছি, তাহলে তাকে সবসময় নিজের দিকে এরকম ভাবে আকর্ষণ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রাবল্যের একটাই অভিমুখ হবে এবং সেটা কোন দিকে হবে? ভরের দিকে হবে। কিন্তু আধানের ক্ষেত্রে কিন্তু দু রকমের আধান হয়, ধনাত্মক আধান হয় আবার ঋণাত্মক আধান হয়। ওই কারণের জন্য এখানে কি হবে? যদি ধনাত্মক আধান হয়, যদি +q হয়, তাহলে তার থেকে নির্দিষ্ট দূরত্ব r এর এই বিন্দুতে প্রাবল্য কি হবে? আমরা কি বললাম? একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, তার মানে এখানে একটা একক ধনাত্মক আধান আছে ধরতে হবে। তা দুটোই ধনাত্মক আধান, সমপ্রকৃতির আধান, পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এই কি করবে? এই আধানটাকে ঠেলে দেবে এইদিকে। অর্থাৎ এই ক্ষেত্রে ধনাত্মক আধানের জন্য প্রাবল্য কোন দিকে হবে? বিন্দুর যেদিকে আধান আছে তার বিপরীত দিকে, এবং মান কত হবে? k'(q/r²). k' এর মানটা পদ্ধতি অনুসারে হয় 1/k হবে বা 1/4/7। আর যদি এটা ঋণাত্মক আধান হতো তাহলে কি হতো? সেক্ষেত্রেও সেই একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকেই প্রাবল্য বলা হতো, কিন্তু যেহেতু এটা ধনাত্মক এটা ঋণাত্মক, তাহলে আকর্ষণ করতো, তখন প্রাবল্য এদিকে হতো। অর্থাৎ ঋণাত্মক আধানের ক্ষেত্রে প্রাবল্য কি হয়? এক্সপ্রেশন এটাই থাকবে, কিন্তু অভিমুখটা কি হবে? বিন্দুর যেদিকে আধান আছে সেদিকে, মানে মহাকর্ষের মতো। কারণ মহাকর্ষ কেবলমাত্র আকর্ষণই করে, তাই সেক্ষেত্রে প্রাবল্য খালি এদিকেই হয়। আর এখানে যদি ঋণাত্মক আধান হয় তাহলেই কিন্তু আকর্ষণ করবে, তাহলেই এটা নিজের দিকে তখন প্রাবল্যটা কাজ করবে। তাই এটা কিন্তু অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রাবল্য কোন দিকে কাজ করে। ধনাত্মক আধানের ক্ষেত্রে আধানের যেদিকে বিন্দু আছে কি হবে? আধানের যেদিকে বিন্দু আছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের অভিমুখ। এক্সপ্রেশন এটাই, k'(q/r²).
আর ঋণাত্মক আধানের জন্য কি হবে, বিন্দুর যেদিকে আধান আছে সেই দিকেই কাজ করে, কারণ আকর্ষণ করে। এটা হয়ে গেল হচ্ছে প্রাবল্য। এক্সপ্রেশনটা একই রকম, তাহলে কি ওই টার্মগুলো চেঞ্জ হবে। আর বিভবের ক্ষেত্রে কি হবে, ওখানেও ছিল একক m2 ধরলাম হচ্ছে 1, এই একক ভরের একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে এই মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ, এখানে ধরলাম m ভর আছে, যে পরিমাণ কৃতকার্য করতে, এবং সেটা ক্লাস 11 এ ইন্টিগ্রেশনে করে দেওয়া ছিল। এবার তখনও ইন্টিগ্রেশন তেমন হয়নি বলে আমাদের বুঝতে একটু সমস্যা হয়েছিল। এখন আশা করি ইন্টিগ্রেশনটা মোটামুটি সহজ লাগে, বা আমাদের প্রথম দিকেও যেমন করতে হয়েছিল ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের একদম প্রাথমিক যে সূত্রগুলো সেগুলোই ব্যবহার করতে হয়েছিল, এখানেও সেটা লাগবে। তো এখন আমি ইন্টিগ্রেশনের সাহায্যে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা করে যেটা হয়েছিল তোমাদের হয়তো মনে আছে মাইনাস gm/r, যেখানে m থেকে এই ক্যাপিটাল m ভরের জন্য r দূরত্বে কোনো বিন্দু p নিলে সেই p বিন্দুতে m ভরের জন্য বিভব হয়েছিল হচ্ছে এটা v = এই একই রকম, তার মানে এখানেও তাই হওয়ার কথা, কিন্তু ওই যে একই ব্যাপার, এখানে খালি আকর্ষণ বলে কাজ করেছিল বলে খালি মাইনাস হয়েছিল, কিন্তু এখানে কি হবে, আকর্ষণ আর বিকর্ষণ দুটো বলই কাজ করবে, কারণ ধনাত্মক আধানের জন্য একরকম হবে আর ঋণাত্মক আধানের জন্য আরেক রকমের হবে। তাই দেখে কি হয়, আমি ধনাত্মক আধানের জন্যই করছি, প্লাস কিউ আধান, তার থেকে r দূরত্বে কোনো একটা বিন্দু p নিলাম, এই বিন্দুতে কিউ আধানের জন্য আমি বিভব বার করব। কি করব, অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে এরকম ভাবে ধনাত্মক, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে নিয়ে আসবো, করার জন্য আনার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে এখানে তড়িৎ বিভব হিসেবে কাজ করবে। এইবার আমি যদি একবারের অসীম দূরত্ব থেকে নিয়ে আসার জন্য যে পরিমাণ কৃতকার্য বার করতে পারবো না, ক্যালকুলাসের নিয়মই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ করে বার করে তাকে সামেশন করা বা ইন্টিগ্রেশন করা। সামেশন হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি, সেটাকে ক্যালকুলাসে বলা হচ্ছে ওই এস এর মতো দেখতে চিহ্ন দেওয়া হয়, এস ফর সামেশন, মানে ইন্টিগ্রেশন করতে হবে। এবার তাহলে কি করলাম, প্রথমেই তাহলে কি করব, যে ধরলাম p থেকে, এই জায়গাটা বোঝার আছে, সেটা হচ্ছে ধরলাম এখানে ক্ষুদ্র একটা পরিমাণ ধরলাম dx। আচ্ছা, তার আগে বলে দিই যে কিউ আধানের জন্য r দূরত্বে যে বিন্দুটা p আছে, সেখানে কিউ আধানের জন্য যে প্রাবল্য কাজ করবে বা একক ধনাত্মক আধানের উপরে যে বল কাজ করবে, সেই বলটার মান কত হবে, একটু আগে বললাম k ড্যাশ q বাই r স্কয়ার। অভিমুখটা কোন দিকে হবে, বিন্দুর যেদিকে ধনাত্মক আধান আছে তার বিপরীত দিকে, বিন্দুর যেদিকে ধনাত্মক আধান আছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে। ঠিক আছে, এইবার তার মানটা হচ্ছে k ড্যাশ q বাই r স্কয়ার। এবার এইটা হচ্ছে একক আধানের উপর প্রযুক্ত বল। এই বলের, লক্ষ্য করে দেখো, বলের বিপরীত দিকে, এদিক থেকে এদিকে আনছি, কাছে আনছি আমি, বিপরীত দিকে dr পরিমাণ আধানটা সরল ঘটিয়েছি, তাহলে যে পরিমাণ কৃতকার্য হবে বা ক্ষুদ্র কৃতকার্য হবে সেটা কত হবে, e ইনটু dr। এবং এক্ষেত্রে যেহেতু উল্টো দিকে করেছি, অ্যাকচুয়ালি সূত্রটা কি, w w ইকুয়াল টু হচ্ছে f s cos থিটা, থিটাটা হচ্ছে f আর s এর মধ্যবর্তী কোণ। এবার এখানে f আর s এর মধ্যবর্তী কোণ বলতে কি বোঝাচ্ছে, বল আর সরণের মধ্যবর্তী কোণ, পরস্পর পরস্পর বিপরীত দিকে, একটা এইদিকে একটা এইদিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, cos 180 মানে -1, অর্থাৎ এখানে একটা মাইনাস হবে, বা সংক্ষেপে বলতে গেলে এখানে প্রযুক্ত বল আর সরণ বিপরীত দিকে হয়েছে, ওই কারণের জন্য পরস্পর পরস্পরের বিপরীত দিক বোঝানোর জন্য মাইনাস ছিল। এবার টোটাল কৃতকার্য সেটা বিভব হিসেবে কাজ করবে, টোটাল কৃতকার্য কি হবে, ইন্টিগ্রেশন dw, মানে হচ্ছে ইন্টিগ্রেশন এইটা কত থেকে কত, অসীম থেকে r দূরত্ব, তাহলে ইনফিনিটি থেকে r, তার মান বসিয়ে দিতে হবে, মাইনাসটা চলে আসবে বাইরে, ইনফিনিটি থেকে r যদি বসিয়ে দিই মানটা, তাহলে কত হবে, e এর মানটা হচ্ছে k ড্যাশ q বাই r। সো এবার ইন্টিগ্রেশন করতে গেলে কি হবে, ধ্রুবকটা বেরিয়ে আসবে, মাইনাস k থাকবে 1 বাই r স্কয়ার। আচ্ছা, এখানে কি আসবে, 1 বাই k স্কয়ারটা 1 বাই k ড্যাশটা বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন 1 বাই r স্কয়ার dr বা dr বাই r স্কয়ার, মানে r টু দি পাওয়ার -2 dr। এবার সূত্র কি হয়, r টু দি পাওয়ার n + 1 বাই n + 1, মানে -2 + 1 বাই -2 + 1 করলে কত হবে, -1 বাই r। আর এই লিমিট, এবার এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং পড়ে থাকবে হলো k ড্যাশ, আপার লিমিট যদি বসাই তাহলে 1 বাই r, আর মাইনাস লোয়ার লিমিট যদি বসাই 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি করলে এই পার্টটা 0 হয়ে গেলে পড়ে থাকবে হচ্ছে k ড্যাশ, এখানে q টা দেওয়া হয়নি,
এখানে কিউটা ছিল, কিউটাও ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে কে ড্যাশ কিউ বাই আর, এই অর্থাৎ এটা প্লাসে বেরোবে, এটা প্লাসে বেরোবে। আর এটাই যদি আমি মাইনাস আধানের জন্য করতাম তাহলে কি হতো, এটা মাইনাস হতো, সেক্ষেত্রে কি হতো, ওই মাইনাস আধানের ক্ষেত্রে প্রাবল্য তখন কিন্তু এইদিকেই কাজ করতো, বিন্দু যেদিকে আধান সেদিকেই কাজ করতো। তার ফলে কি হতো, এখানে কিন্তু যে কারণে এই মাইনাস চিহ্নটা হয়েছে সেটা তখন হতো না, এই মাইনাসটা না হলে এই মাইনাসটা হতো না, না হলে এটাও হতো না, এই মাইনাসটা না হলে তাহলে এই মাইনাস চিহ্নটা কিন্তু থেকে যেত, অর্থাৎ তখন হতো মাইনাস কে ড্যাশ কিউ বাই আর। অর্থাৎ আধানের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে যেমন এটাই হয় বিভব, আধানের ক্ষেত্রে কিন্তু বিভব দুটো হচ্ছে, একটা প্লাস কিউ এর জন্য প্লাস ডি হচ্ছে আর মাইনাস কিউ এর জন্য মাইনাস ডি হচ্ছে, এক্সপ্রেশনটা একই কে ড্যাশ কিউ বাই আর। প্লাস কিউ এর জন্য প্লাস ডি হয়, মাইনাস কিউ এর জন্য মাইনাস ডি হয়, অর্থাৎ চিহ্ন সমেত কিন্তু আধানটা বসে। এবার একটু ফিজিক্যাল ব্যাখ্যাটা দিয়ে দিই যে কেন হয়। কারণ আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখেছি বলের দ্বারা কার্য মানেই হচ্ছে ঋণাত্মক কার্য, বলের বিরুদ্ধে কার্য মানে ধনাত্মক কার্য। তাহলে লক্ষ্য করে দেখো যে মহাকর্ষের ক্ষেত্রে আকর্ষণ বল হচ্ছে মানে বলের দ্বারা কার্য হচ্ছে, বা এখানে মাইনাস আধানের ক্ষেত্রেও বলের দ্বারা কার্য হচ্ছে, ওই কারণের জন্য কিন্তু ওটা মাইনাস চিহ্ন হচ্ছে। আর যখনই প্লাস আধান হচ্ছে তখন কিন্তু বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, ওই কারণের জন্য কিন্তু সেটা ধনাত্মক আধান, ধনাত্মক কার্য হচ্ছে, এবং ধনাত্মক কার্য হচ্ছে বলে তখন কিন্তু প্লাস হচ্ছে। আর আমি মনে রাখার জন্য কি বলে দিই, এটা হচ্ছে অঙ্কের জন্য কাজে লাগবে, যে প্রাবল্যের ক্ষেত্রে প্লাস বা মাইনাস কিউ এর জন্য এক্সপ্রেশন একই হয়, অভিমুখটা আলাদা হয়, যেহেতু প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ কার্য যেহেতু স্কেলার রাশি, বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, তার ক্ষেত্রে কিন্তু প্লাস আর মাইনাস ওটা কিন্তু ডিরেকশন বোঝানোর জন্য ব্যবহৃত হয় না, সেক্ষেত্রে ওই চিহ্ন সমেতই কিন্তু আধানটা বসে যায়, প্লাস কিউ এর জন্য প্লাস কিউ দিয়ে এক্সপ্রেশনটা হবে, মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ দিয়ে এক্সপ্রেশনটা হবে। এটা কিন্তু অঙ্কের জন্য ভালো করে মনে রাখবে যে প্লাস কিউ আর মাইনাস কিউ এর জন্য প্রাবল্যের এক্সপ্রেশনটা আলাদা, অভিমুখ এক্সপ্রেশনটা হচ্ছে একই হয়, অভিমুখটা আলাদা হয়, মানে এখানে মান আর অভিমুখ দুই আছে, এখানে প্লাস আর মাইনাস হচ্ছে অভিমুখের জন্য, অভিমুখটা ওখানে প্রকাশ করতে সাহায্য করে। আর বিভবের ক্ষেত্রে যেহেতু বিভব মানে কৃতকার্য একটা স্কেলার রাশি, সেক্ষেত্রে প্লাস কিউ আর মাইনাস কিউ এর জন্য ওখানে কোনো অভিমুখের ব্যাপার নেই, ওর জন্য এক্সপ্রেশনটাই আলাদা হয়ে যায়, প্লাস কিউ এর জন্য প্লাস কিউ দিয়ে হয়, মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ দিয়ে হয়, অর্থাৎ চিহ্ন সমেতই কিন্তু আধানটা বসে যায়। এই আচ্ছা, তারপরে ছোট করে একটু বলে দিই কয়েকটা জিনিস, সেটা হচ্ছে একটু আগেই বলেছিলাম যে লাস্টে বলবো কে এর সংজ্ঞা, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতাকেই বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কাকে বলে, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই অনুপাতকেই বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা ওটাকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর তড়িৎভেদ্যতা কাকে বলে সেটা আমরা এর পরেও দেখতে পারবো, তখনই বলবো। তড়িৎ বলরেখা বলে একটা টপিক আছে, ওটা পড়ানোর পর বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা আবার বলে দিই সঙ্গে যে কেন বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা 1 হয়ে যাচ্ছে, কারণ দেখো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি হয় তখন কি হবে, সেই মাধ্যমটাও তখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হবে, অর্থাৎ এই ইপসিলনটাই তখন ইপসিলন 0 হয়ে যাবে, তাহলে উপরে ইপসিলন 0 নিচে তো ইপসিলন 0 আছে, অনুপাত করলে 1, ওই কারণে 1 হবে। তারপরে চলে আসি লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে উপরিপাতনের নীতি। এটা কি, সেটা যে তরঙ্গের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, অনেকগুলো তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন মাধ্যমের কোনো একটা কণার সরণ ক্রিয়া, প্রত্যেকটা তরঙ্গের জন্য সরণ যা হয় সেই সরণের বীজগাণিতিক যোগফলের সমান হয়। এখানেও তাই, কুলম্বের সূত্রের ক্ষেত্রেও তাই, যে অনেকগুলো যদি আধান থাকে তাহলে প্রত্যেকটা সবকটা আধানের জন্য কোনো একটা বিন্দুতে মোট প্রযুক্ত বল সেটা কি হয়, ওই প্রত্যেকটা আধানের জন্য এখানে বল যা হবে তার বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ ঘুরিয়ে বলা যায় যে অনেকগুলো আধান যদি থাকে তাহলে যে কোনো একটা আধানের জন্য নির্দিষ্ট কোনো বিন্দুতে থাকা একটা আধানের উপর প্রযুক্ত বল বাকি আধানগুলোর উপস্থিতির জন্য কিন্তু পরিবর্তিত হয় না বা তার উপর নির্ভর করে না। এর জন্য কিন্তু কুলম্বের সূত্রকে কি বলা হয়, যে দুটি বিন্দুর পারস্পরিক ক্রিয়াও বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে এই উপরিপাতন নীতিটা কেন লাগে, এমনি এমনি কি আর চলে এসছে, নিশ্চয়ই কোনো কারণের জন্য লাগবে। কারণটা হচ্ছে কুলম্বের সূত্র প্রযুক্ত হয় হচ্ছে বিন্দু আধানের জন্য। এবার আমরা বিন্দু আধান বলতে কি বুঝি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আধান, কিন্তু এরকম আধান কিন্তু একটা কল্পনার ব্যাপার বা আইডিয়াল ব্যাপার, বাস্তবে কিন্তু এরকম আধান নেই। আধান কিরকম থাকবে, যেরকম একটা গোলাকার বস্তু আছে তাকে আহিত করা হলো, এবার সেটা তো একটা বিন্দু আধান হিসেবে ধরা যাবে না। তখন আমি কি করব, তখন যেটা করতে হয় সেই আধান, এই বিস্তৃত আধানটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিন্দু আধানের সমষ্টি হিসেবে ধরা হয়। এবার দেখা গেল এই গোলকের জন্য নির্দিষ্ট দূরত্ব অবস্থিত কোনো বিন্দুতে আমি প্রযুক্ত বল বার করব, কি করে করব, তখন ওই যে বললাম
পুরো বিস্তৃত আধানটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো আধানের সমষ্টি হিসেবে দেওয়া হয়। প্রত্যেকটা আধানের জন্য এখানে বলকে আলাদা আলাদা করে বার করবো, করে তাদের বীজগাণিতিক সমষ্টি করবো, তাহলেই সম্পূর্ণ আধানের জন্য পেয়ে যাবো। এবং উপরিপাতনের নীতি অনুসারে যা হয় যে ওই সবকটা আধানের জন্য পৃথক পৃথক ভাবে প্রযুক্ত বল যা হয় তাদের বীজগাণিতিক সমষ্টি হবে হচ্ছে টোটাল আধানের জন্য প্রযুক্ত বল। ওইখানে কি উপরিপাতনের নীতি লাগবে, যেহেতু কুলম্বের সূত্র বিন্দু আধান ছাড়া অন্য কোনো জায়গায় প্রযোজ্য হয় না, ওর জন্য বিস্তৃত আধানকে বিন্দু আধান ধরে নিয়ে উপরিপাতনের নীতিটাকে প্রয়োগ করে তখন ওই বিস্তৃত আধানের জন্য কুলম্বের সূত্রের সাহায্যে কোনো বিন্দুতে প্রযুক্ত বলের মানটাকে বার করা যায়। ওইখানে হচ্ছে উপরিপাতনের নীতিটা লাগে। যদিও এটা পুরো একটা পরিশ্রম যুক্ত একটা প্রসেস বা পদ্ধতি, এটাকে ওভারকাম করার জন্য পরবর্তী ক্ষেত্রে আরেকটা সূত্র বা উপপাদ্য আছে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। আপাততভাবে আমরা আজকে যা দেখলাম সেটা হচ্ছে এইটা। আর এই বিস্তৃত আধানকে আমরা উপরিপাতনের নীতিকে ব্যবহার করে কোনো একটা বিন্দুতে প্রযুক্ত বলকে বার করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে তিনটে টার্ম। সেটা হচ্ছে আধানটা তিন ভাবে বিস্তৃত হতে পারে, একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক। একমাত্রিক মানে একটা তার বরাবর আধান বিস্তৃত আছে, দ্বিমাত্রিক মানে একটা তল বরাবর আছে, ত্রিমাত্রিক মানে একটা এরকম আয়তঘন বা ত্রিমাত্রিক কোনো একটা বস্তুর মধ্যে আধানটা রয়েছে। সবগুলোই আয়ত বস্তু, কিন্তু একটা হচ্ছে 1D ওয়ান ডাইমেনশনাল, একটা 2D আর একটা 3D। এবার সেক্ষেত্রে ওই উপরিপাতনের নীতিকে অ্যাপ্লাই করে কোনো একটা বিন্দুতে আমি প্রযুক্ত বলটা কি করে বার করবো একটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরাই বুঝতে পারবে। সেক্ষেত্রে যেটা করতে হয়, একমাত্রিকের ক্ষেত্রে একক দৈর্ঘ্যের জন্য আধানের মানটাকে বার করতে হয়। এই একক দৈর্ঘ্যের যে পরিমাণ আধান আছে ওটাকে ল্যামডা দিয়ে লেখা হয়। ল্যামডাটাকে বলে আধানের রৈখিক ঘনত্ব। একই রকম ক্ষেত্রফলের জন্য একটা টার্ম নেওয়া হয়, সেটাকে সিগমা দিয়ে লেখা হয়। এটা আমরা আগেও পড়েছি, এটাকে বলা হয় একক ক্ষেত্রফলে আধান বা আধানের তলমাত্রিক ঘনত্ব। একই রকম আয়তন মাত্রিক ঘনত্ব, ওটাকে রো দিয়ে লেখা হয়। এবার এগুলোকে কাজে লাগিয়ে কি করে আমি বার করবো প্রযুক্ত বলটাকে? বললাম এই এটা একটা বিস্তৃত আধান, তার থেকে নির্দিষ্ট দূরত্ব আর এখানে কোনো একটা আধান আছে Q0, তার উপর প্রযুক্ত বলটা বার করবো। এবার যা হয় কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, এটাকে অনেকগুলো ছোট ছোট বিন্দু আধানের সমষ্টি করতে হবে। তো আপাতত এখানে একটা ক্ষুদ্র বিন্দু আধান ধরলাম, dl অংশের মধ্যে আছে। dl অংশের আধানের মান ধরলাম dq। তাহলে dq আধানের জন্য Q0 আধানের উপর প্রযুক্ত বল কত হবে? F কুলম্বের সূত্র অনুসারে k ড্যাশ কত হবে? ওই Q0 dq, ওই q1 q2 বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে এটাকে ভেক্টর সাইন দিলে এখানে একটা r ক্যাপ দিতে হবে, যেহেতু r বরাবর বলটা কাজ করে। এইবার এটা তো কি হলো, এটা হচ্ছে ওই dq আধানের জন্য এখানে প্রযুক্ত বল মানে ক্ষুদ্র বলটা পেলাম। সম্পূর্ণ আধানের জন্য প্রযুক্ত বল করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন। তাহলে আমি টোটাল বল পেয়ে যাবো ইন্টিগ্রেশন যদি করি, এখানেও তাহলে তখন ইন্টিগ্রেশন করতে হবে। এইবার ইন্টিগ্রেশন করলে যেগুলো ধ্রুবক সেগুলো বেরিয়ে আসবে। কি কি ধ্রুবক আছে? k ড্যাশ q0, আর এখানে পড়ে থাকে ইন্টিগ্রেশন dq বাই r স্কয়ার r ক্যাপ। এবার dq মানে কি লেখা যায়? dq মানে হচ্ছে ওই dl অংশে যে পরিমাণ আধান আছে। ওই dl অংশে কি পরিমাণ আধান আছে, ওই dl অংশে কি পরিমাণ আধান আছে ওইটাকে বার করার জন্যই লাগবে হচ্ছে একক দৈর্ঘ্যের আধান ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যের আধান যদি থাকে ল্যামডা, dl অংশে থাকবে হচ্ছে ল্যামডা ইনটু dl, অর্থাৎ dq যেটা তখন হবে ল্যামডা ইনটু dl, এই যে r স্কয়ার আর এখানে এই হয়ে গেল হচ্ছে উপরিপাতনের নীতিকে অ্যাপ্লাই করে আধানটা যদি রৈখিকভাবে বিস্তৃত অবস্থায় থাকে সেই বিস্তৃত আধানের জন্য কিন্তু আমি ওই কোনো একটা আধানের প্রযুক্ত বলটাকে বার করতে পারবো উইথ দ্য হেল্প অফ কুলম্বস ল। যেখানে কুলম্বস ল কিন্তু বিন্দু আধান ছাড়া হয় না, তাও কিন্তু এইভাবে আমরা বিস্তৃত আধানের জন্য কিন্তু কুলম্বস লটাকে অ্যাপ্লাই করে প্রযুক্ত বলটাকে বার করতে পারবো। আর এটাই যদি 2D হতো তখন কি হতো? তখন লাগতো হচ্ছে ক্ষুদ্র পরিমাণ একটা ক্ষেত্রফল ধরতাম, সেই ক্ষুদ্র পরিমাণ ক্ষেত্রফলের জন্য নির্দিষ্ট দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে প্রযুক্ত বলটাকে বার করতাম, তারপরে ইন্টিগ্রেশন করে সমস্ত আধানের জন্য প্রযুক্ত বলটাকে বার করতাম। এবং সেক্ষেত্রে এক্সপ্রেশনটা কিরকম হতো? একই রকমই দেখতে হতো। তাহলে কি হতো? এই এখানে যেমন হচ্ছে f ড্যাশ f ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এখানে যেমন হচ্ছে k ড্যাশ q0, এখানেও k ড্যাশ q0 টাই হবে। খালি ইন্টিগ্রেশনের ভেতরে যেটা বলে দিই, এখানে যে ইন্টিগ্রেশনটা হবে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, মানে একমাত্রিক ইন্টিগ্রেশন, রেখা সমাকল। এবার এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেমন এই ল্যামডা dl হয়েছিল, এখানে তাহলে কি হবে? ল্যামডা যায় ওখানে রৈখিকভাবে ছিল বলে রৈখিক ঘনত্ব হয়েছে। এখানে একটা ক্ষেত্রের মধ্যে আধান আছে বলে তাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সিগমা। ওখানে dl হয়েছে, এখানে ds হবে। নিচে একই রকম ভাবে r স্কয়ার, অভিমুখটা সেই r বরাবর বলে r ভেক্টর r ক্যাপ একই রকম হবে। আবার আয়তন মাত্রিকের ক্ষেত্রে কি হবে? ত্রিমাত্রিকের ক্ষেত্রে
সেক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে কি হতো, এক্ষেত্রে হবে হচ্ছে যেমন এখানে রেখা বরাবর হয়েছে বা রৈখিকভাবে হয়েছে বলে রেখা সমাপত, এখানে হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন বা ক্ষেত্র সমাপত। একই রকম ভাবে আয়তনের ক্ষেত্রে কি হবে, কে ড্যাশ কিউ জিরো ইন্টিগ্রেশন, এটা অবশ্যই তাহলে আয়তন সমাকল হবে, নিচে ডি হবে, আর এখানে কি হবে সিগমার জায়গায় হবে রো, এটা ডিএস এর জায়গায় হবে ডিবি বাই আর স্কয়ার, একই রকম ভাবে আর বরাবর কাজ করছে বলে আর একই রকম, খালি ওই কিভাবে বিস্তৃত আছে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই কারণের জন্য কিন্তু আমি ওই টার্মগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু ফর্মুলাগুলো কিন্তু একই রকম আছে, একটু চিন্তা করলেই হয়ে যাবে। এবার এখান থেকে কিছু অঙ্ক বা রিটার্স থাকবে, সেগুলো করে তোমরা দেখাবে। আর অঙ্ক করার জন্য একটা জিনিস যেটা লাগবে সেটা তো বলেই দিয়েছি, সেটা হচ্ছে বিভব আর প্রাবল্যের মধ্যে ব্যাপারটা, যে প্রাবল্যের ক্ষেত্রে প্লাস আর মাইনাসের জন্য এক্সপ্রেশনটা একই রকম থাকবে, প্লাসের জন্য অভিমুখটা কোন দিকে হবে, বিন্দুর যেদিকে আধান আছে তার বিপরীত দিকে, মাইনাসের জন্য বিন্দুর যেদিকে আধান আছে তার দিকে। আর বিভবের ক্ষেত্রে কি হবে, বিভবের ক্ষেত্রে যেহেতু আর অভিমুখের কোনো ব্যাপার নেই, কার্য মানে একটা স্কেলার রাশি, সেক্ষেত্রে কি হয় চিহ্ন সমেত আধানটা বসবে। আর এক্সপ্রেশন হচ্ছে প্লাসের জন্য ওই কে ড্যাশ প্লাস কিউ বাই আর, মাইনাসের জন্য কে ড্যাশ মাইনাস কিউ বাই আর। আর আরেক ধরনের যে অঙ্ক আছে সেটা হচ্ছে আমরা মহাকর্ষের জন্য করেছিলাম। মহাকর্ষের ক্ষেত্রে কি ছিল যে দুটো রকম ভর, তাদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য শূন্য, এরকম টাইপের ছিল। তাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই দুটো ভরের সংযোগকারী রেখার মধ্যেই কোনো একটা বিন্দুতে কিন্তু মহাকর্ষ প্রাবল্য পরস্পরের সমান আর বিপরীত হয়েছিল, সেই বিন্দুতেই কিন্তু প্রাবল্য শূন্য হয়েছিল। কিন্তু আধানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কারণ আধান কিন্তু দু রকমের হয়, অর্থাৎ দুটোই যদি সমপ্রকৃতির হয় প্লাস কিউ বা দুটোই হলো মাইনাস কিউ, সেক্ষেত্রে কি হয় মধ্যবর্তী কোনো একটা বিন্দু ধরলে যদি দুটোই প্লাস হয় তাহলে এই প্লাসের জন্য বিন্দুর যেদিকে প্লাস আছে তার বিপরীত দিকে, এই প্লাসের জন্য বিন্দুর যেদিকে প্লাস আছে তার বিপরীত দিকে, অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে হচ্ছে মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে, অর্থাৎ বা মাইনাসের জন্য কি হবে, মাইনাসের জন্য ভেতরে কোনো একটা বিন্দুতে কি হবে, বিন্দু যেদিকে আধান সেদিকে, আবার এখানেও বিন্দুর যেদিকে আধান আছে সেদিকে। তার মানে দুটো সমপ্রকৃতির আধান যদি হয় তাহলে মহাকর্ষের জন্য যেরকম হচ্ছিল সেরকমই হবে, অর্থাৎ তাদের সংযোগকারী রেখার মধ্যের কোনো একটা বিন্দুতে প্রাবল্য পরস্পরের সমান আর বিপরীত হবে এবং সেখানে তাদের লব্ধি প্রাবল্য শূন্য হবে। কিন্তু যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে মধ্যবর্তী যদি কোনো একটা বিন্দু ধরি তাহলে এই বিন্দুতে এই প্লাসের জন্য বিন্দুর যেদিকে প্লাস আছে তার বিপরীত দিকে, আর মাইনাসের ক্ষেত্রে বিন্দুর যেদিকে মাইনাস আছে সেদিকে, অর্থাৎ মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে দুটোর জন্যই প্রাবল্য একই দিকে হচ্ছে, কখনোই কিন্তু পরস্পরকে ক্যান্সেল বা প্রশমিত করতে পারবে না এবং লব্ধি শূন্য হবে না, অর্থাৎ তাহলে এই মধ্যবর্তী কোনো বিন্দুতে হতেই পারে না, হয় এদিকে হবে বা এদিকে হবে। এবার কোন দিকে হবে সেটা আবার কি করে বুঝবো, সেটা বোঝার জন্য আলটিমেট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা যদি q1 হয় একটা q2 হয়, আলটিমেট মানে q1 বাই r স্কয়ার k ড্যাশ থাকবে ইকুয়াল টু k ড্যাশ q2 বাই এটা r1 বললাম এটা r2 বললাম a স্কয়ার। এটা হবে এমন একটা বিন্দু হবে যে বিন্দুতে এইটা স্যাটিসফাই করবে, তাহলেই পরস্পর সমান হচ্ছে, আর বিপরীত হতেই হবে কারণ এদিকে আর এদিকে বিপরীত হচ্ছে, কারণ এদিকে যদি ধরি দেখো বিন্দু এদিকে মাইনাস আছে তাহলে বিন্দু যেদিকে মাইনাস আছে সেদিকে মানে এদিকে, আর বিন্দুর এদিকে প্লাস আছে তার বিপরীত দিকে মানে এদিকে, অর্থাৎ এই সব দিকে মানে সংযোগকারী রেখার এদিকে প্রাবল্য পরস্পর বিপরীত দিকে হচ্ছে, একই রকম এদিকেও তাই হবে। এদিকে কোন একটা বিন্দু এটা ধরলে এই প্লাসের জন্য কি হবে, বিন্দু যেদিকে প্লাস আছে তার বিপরীত দিকে, আর মাইনাসের জন্য কি হবে, বিন্দু যেদিকে মাইনাস আছে সেদিকে, তাহলে এখানেও বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ এই দিকে বা এইদিকে কোনো এক জায়গায় কিন্তু প্রাবল্য লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার একটা চান্স আছে, কিন্তু কোন দিকে হবে, এইদিকে না এইদিকে, সেইটা বোঝার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেখানেই হোক না কেন সেখানে এই সূত্রটা স্যাটিসফাই করতে হবে যে q1 থেকে r1 দূরত্বে আর q2 থেকে r2 দূরত্বে এমন একটা বিন্দু যে বিন্দুটার প্রাবল্য পরস্পরের সমান আর বিপরীত দিকে হচ্ছে বলে লব্ধি শূন্য হচ্ছে। এবার এখানে k ড্যাশ কেটে গেলে যেটা দাঁড়াচ্ছে q1 বাই q2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে এই q1 বাই q2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে r1 স্কয়ার বাই r2 স্কয়ার, অর্থাৎ এখানে দেখো q1 আর q2 এই q1 বাই q2 ইকুয়াল টু এদিকে r1 স্কয়ার আর r2 স্কয়ার, তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে এদের যে অনুপাতটা আছে আর এদের যে অনুপাতটা পরস্পরের কিন্তু বর্গের সমানুপাতিক হচ্ছে, q1 বাই q2 ইকুয়াল টু হচ্ছে r1 বাই r2 হোল টু দি পাওয়ার 2 মানে হচ্ছে স্কয়ার, তার মানে সমানুপাতিক হারে আছে, অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যার আধানের মান কম তার থেকে দূরত্ব কম হবে,
যার আধানের মানটা বেশি তার থেকে দূরত্ব বেশি হবে। তার মানে এই দুটো আধান যদি বিপরীত প্রকৃতির হয় তাহলে কি হবে, যার ক্ষেত্রে আধানের মানটা কম মানে Q1 বিন্দুর মধ্যে যার কম হবে তার কাছাকাছি হচ্ছে মানে তার দিকে হবে হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাহলে কি হবে, তার থেকে দূরত্ব কম হয়ে যাবে আর কারণ অটোমেটিক্যালি অন্য যে আধানটা আছে যেটা মানটা বেশি তার থেকে দূরত্বটা বেশি হয়ে যাবে এবং তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গিয়ে পরস্পরকে ক্যান্সেল করতে পারবে, তখনই কিন্তু লব্ধিটা করলে শূন্য হবে। এটা অঙ্ক করতে গেলেই মানে অঙ্ক যখন করবে করতে অটোমেটিক্যালি নিজেরাই বুঝে যাবে। সমপ্রকৃতির আধান যদি হয় তাহলে সংযোগকারী রেখার মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে গিয়ে প্রাবল্যটা শূন্য হবে, আর বিপরীত প্রকৃতির যদি আধান হয় তাহলে কি হবে, মধ্যবর্তী সংযোগকারী রেখার মধ্যবর্তী কোনো অঞ্চলে কি প্রাবল্য শূন্য হবে না, লব্ধি প্রাবল্য হয় ছোট আধান বা বড় আধানটা অন্যদিকে মানে মধ্যবর্তী জায়গা বাদ দিয়ে অন্যদিকে গিয়ে শূন্য হবে। কোন দিকে হবে, ছোট আধানটা কাছাকাছি অঞ্চলে গিয়ে হবে। কেন হবে সেটা হচ্ছে, ঠিক আছে, এই কারণের জন্য হচ্ছে ছোট আধানটা আর বড় আধান মানে প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে কি হয়, মধ্যবর্তী অঞ্চল হয় না, এদিকে বা এদিকে। তা তোমরা এটা দিয়েও বুঝতে পারো যে Q1 এর মানটা যদি কম হয় তাহলে R1 এর মানটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, এমনিতেই এটা কম, আবার যদি এটা বেশি হয়ে যায় তাহলে নিচে বেশি মানে উপরে গেলে আরো ছোট হয়ে যাবে, তার মানে এটা ছোট ইনটু ছোট হয়ে যাবে। আর এটা বড় আছে, নিচেরটা যদি ছোট হয় তাহলে কি ছোটটা উপরে যাওয়া মানে আসবে বড় হয়ে যাবে, তাহলে বড় ইনটু বড়, ছোট গুণ ছোট ইকুয়াল টু কখনোই বড় গুণ বড় হতে পারে না। ওই কারণে অ্যাডজাস্ট হওয়ার জন্য যেটার ক্ষেত্রে ছোট আছে সেটা নিচের দূরত্বটাও ছোট হবে। নিচে ছোট হওয়া মানেই হচ্ছে আলটিমেটলি ছোট হয়ে গেলে বড়, তাহলে এটা ছোট গুণ বড় হবে, আর এটা বড় এক্ষেত্রে দূরত্বটাও বড় হবে, তাহলে এটা বড় মানে উপরে গেলে সেটা ছোট হয়ে যাবে, তাহলে বড় ইনটু ছোট, তাহলে ছোট ইনটু বড় ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে বড় ইনটু ছোট, অ্যাডজাস্ট হয়ে গিয়ে পরস্পরকে প্রশমিত করতে পারবে, লব্ধি প্রাবল্য সেটা গেলে শূন্য হবে। এইভাবে অঙ্কগুলো করবে। আমি অঙ্কের যদি বই কেনা না থাকে তাহলে অঙ্কের পেজের যে ছবিটা আছে ওটা দিয়ে দেবো, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। আপাতত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে।